আমরা চলতরিতের যে বোর্ডের সৃজনশীলগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। আমরা আজকে বেশ কয়েকটা বোর্ড সমাধান করব এবং বেশ কিছু প্যাটার্ন সমাধান করব এবং সেই প্যাটার্নগুলো আরও কতভাবে চেঞ্জ হতে পারে সেই ব্যাপারগুলোও দেখব। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা। এটা একটা সার্কিট, সিম্পল একটা সার্কিট দেওয়া ছিল। এটা হচ্ছে ভোল্টেজ 12 ভোল্ট, রোধ এখানে একটা রয়েছে 120, এখানে 200 বা 200, এখানে 220 বা 220 ওহম। এবং আমরা দেখতে পাচ্ছি এই দুইটা রোধ কিসে রয়েছে? সমান্তরালে রয়েছে। দ্যাট মিন্স তাদের প্রথম প্রান্ত দেখো একই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত একই বিন্দুতে, সুতরাং আমরা বলতে পারি এরা সমান্তরাল রয়েছে। বাট এইটা কি রয়েছে? এইটার সাথে শ্রেণীতে, কারণ এইগুলোর শেষ প্রান্ত যেখানে এর প্রথম প্রান্ত সেখানে আমি সংজ্ঞায় এমনটিই বলেছিলাম। তো আমাদেরকে বলেছে এ বিন্দুতে আই কত বা তড়িৎ প্রবাহ মাত্রা কত। তো এটা হচ্ছে আমাদের এ। দেখো তড়িৎ কোথায় ভাগ হতে পারে? এই ভোল্টেজের কারণে এই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলোর উপরে একটা প্রেশার পড়বে এবং ইলেকট্রন এক পরমাণু থেকে আরেকটা পরমাণুতে যাবে, খুব সিম্পল। এবং এই যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এখানে গিয়ে কয় ভাগ হয়ে যাবে? 2 ভাগ হয়ে যাবে। এই 2 ভাগ কিন্তু আবার এখানে গিয়ে মিলিত হয়ে যাবে। তার মানে এই 12 ভোল্টের জন্য সাপোজ 2 অ্যাম্পিয়ার যদি প্রবাহিত হয়, তাহলে এই 2 অ্যাম্পিয়ার এখানে এসে 2 ভাগ হবে। এমন নয় যে এখানে 1 অ্যাম্পিয়ার এখানে 1 অ্যাম্পিয়ার, এমন নয়। এটা ডিপেন্ড করবে আসলে আই এর ওপরে। আই কোথায় দেখো তো, আই ইকুয়াল V/R। তো তড়িৎ প্রবাহ মাত্রার যে নির্ভরশীলতা সেটা বলছে যে রোধ যেখানে কম হবে তড়িৎ প্রবাহ মাত্রা সেখানে বেশি হবে। রোধ তো এক ধরনের বাধা, তাহলে বাধা যেখানে কম হবে তড়িৎ প্রবাহ মাত্রা সেখানে বেশি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 120 আর এখানে হচ্ছে 200। দ্যাট মিনস আমরা আগে থেকেই বলে দিতে পারি এই বর্তনীতে যদি 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এখানে 1 আর এখানে 1 পাবো না। দেখো এগুলো বুঝতে হয় যে আমার ভোল্টেজ কিন্তু ফিক্সড, বাট রোধটা কি আলাদা। তো ভোল্টেজ তো 12, এও 12 ও 12, খুব ভালো, এও 12 পাবে এও 12 পাবে, বাট রোধ কিন্তু আলাদা। সুতরাং রোধ যেখানে কম হবে সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। আমরা যদি এটা ধরে নিই যে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার রয়েছে, তাহলে এখানে 2 যাবে না, এখানে 1 যাবে না, এখানে 1 যাবে না। এখানে কী হবে? যেহেতু রোধের মান এটার থেকে কম, সুতরাং এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, এখানে তার চেয়ে একটু কম হবে, সমান যাবে না, ব্যাস এতটুকুই। এই প্রবাহ মাত্রা কিন্তু আবার ওখানে গিয়ে যোগ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আসলে কি প্রবাহ পাওয়া যাবে? বর্তনীর মূল প্রবাহই কিন্তু আসলে পাওয়া যাবে। সুতরাং এ বিন্দুতে প্রবাহ বলুক, এই বিন্দুতে প্রবাহ বলুক, এই বিন্দুতে প্রবাহ বলুক, এখানে বলুক, এখানে বলুক, ওখানে আসলে কি পাওয়া যাবে? বর্তনীর মূল প্রবাহই কিন্তু আসলে পাওয়া যাবে। যদি বলতো এখানে প্রবাহ কত, তাহলে কিন্তু ঘটনা এমন ঘটতো না। তখন আমাকে কি করতে হতো? তখন আমাকে এইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা আমার বের করতে হতো, সেটা কিন্তু আমার বের করতে হতো। তখন আমার কি করতে হতো? ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল বলেছি, এটা 12 ভোল্ট পাবে না, এও 12 ভোল্ট, এ 12 ভোল্ট না, পাবে না, কারণ এরপরে কি রয়েছে? আরও রোধ রয়েছে। যদি আমাকে বলতো এখানে তড়িৎ কত, তাহলে আমাকে কি করতে হতো? আই ইকুয়াল ভি আর ইকুয়েশন দিয়ে সেটাকে আগে বের করে নিতে হতো। কিভাবে বের করতাম? আমরা এইটার হয়তো তড়িৎ প্রবাহ মাত্রা ধরলাম আই V/R। আর কত? আর আমি বসাইতাম এখানে 120। কত বসাইতাম বাবা? 120 বসাইতাম। এখন এই বিন্দুর কি বের করতে হতো? ভোল্টেজ বের করতে হতো, রাইট? এখানে ভোল্টেজ কত? কারণ এরা তো আর 12 পাবে না, কারণ এরপরে আরও একটা রোধ রয়েছে, তাহলে এই 12 পাবে না, কম পাবে। কত পাবে? এখন এই দুইটা কত ভোল্টেজ পাচ্ছে এটা কীভাবে বের করবো? আমরা ইকুয়েশন লিখবো V ইকুয়াল আসলে IR, রাইট? আচ্ছা, আই কি হবে? আই হবে এই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে সেটা, এবং ওই বিন্দুতে বর্তনীর মোট তড়িৎ যাচ্ছে। তো এখন আই বের করবা কীভাবে? আই ইকুয়াল V/R। ভি কত লিখবা? ভি লিখবা আসলে তুমি 12 ভোল্ট, আর আর লিখবা পুরো সার্কিটের তুল্যরোধ, কারণ এই বিন্দুতে কত তড়িৎ যাবে? পুরো সার্কিটের তড়িৎই তো আসলে যাবে, তাই না? পুরো সার্কিটের প্রবাহ মাত্রা এখানে যাবে। সুতরাং আর কি হবে? আর দেখো তো 12 ভোল্ট বসিয়েছে, 12 ভোল্ট কে পাচ্ছে? শুধু এরা পাচ্ছে না, এও পাচ্ছে, সবাই পাচ্ছে। তাহলে এখানে আর তুমি পুরো সার্কিটের তুল্যরোধ বসিয়ে দেবে, তাহলে আই বের হবে। এই আইটা যদি এখানে বসাও, আর এই আর কি হবে? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী যতগুলো রোধ আছে সবগুলো রোধের তোমার তুল্যরোধ বের করতে হবে, এইটা, রাইট? তুমি এই দুইটা নিয়ে কাজ করতেছো না, এই বিন্দুতে বের করতে যাচ্ছ, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এরা কত ভোল্টেজ পাচ্ছে? ইকুয়েশনকে V ইকুয়াল IR। আই কি? ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে সেটা, ওই বিন্দুতে পুরো সার্কিটের তড়িৎ যাচ্ছে। আর কি? আর হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী যতগুলো রোধ থাকবে তার তুল্যরোধ। এই যে আমি কথাগুলো বলছি এগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা ভেবেছো একটা অঙ্ক করলেই তোমরা সমাধান করতে পারবে, জীবনেও না। আমার এই কথাগুলো যত শুনবা, যতবার শুনবা, যতবার বুঝবা, ততবার ভালো করে অঙ্ক করতে পারবা। ওকে, তো তুমি তারপর আই কি বসাবো, আর কি বসাবা? আর বসবে
এই দুটার তুল্য রোধ, তাহলে কি বের হবে? এই বিন্দুর ভোল্টেজ বের হবে। এই বিন্দুর ভোল্টেজ যদি এখানে বসিয়ে দাও বা এই দুটা কত ভোল্টেজ পাচ্ছে সেটা বের হবে, একই জিনিস। ওই বিন্দুর ভোল্টেজ বা ওই দুটা কত ভোল্টেজ পাচ্ছে সেটা বের হবে। ওই ভোল্টেজ যদি এখানে বসিয়ে দাও তাহলে এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ কত সেটা বের হবে। তো আমাদেরকে বলেছে যে এখানে তড়িৎ কত, এখানে আসলে ভাগ হয়ে গিয়ে আবার একই তড়িতে যাবে, দ্যাট মিন্স বর্তনীর মোট প্রবাহই কিন্তু ওখানে পাওয়া যাবে। সুতরাং ইকুয়েশন খুব সিম্পল, আমরা যদি পুরো বর্তনী থেকে তড়িতের মানটা বের করি, দ্যাট মিন্স আমরা আই ইকুয়াল কি লিখবো? ভি বাই আর বা আই এ লিখতে পারো। এই বিন্দুতে তড়িৎ প্রবাহ ভি কত? 12 ভোল্ট। আর কত? আর হচ্ছে পুরো সার্কিটের তুল্যরোধ। পুরো সার্কিটের তুল্যরোধ এই দুটো সমান্তরালে আছে, করে দিবা, তার সাথে ওটা যোগ করে দেবা। ক্লিয়ার? তাহলে এটা এই বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রা কত সেটা বের হয়ে যাবে। এরপর কোন রোধ কেটে দিলে বা অপসারণ করলে আই ম্যাক্সিমাম হবে, দ্যাট মিন্স তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। আচ্ছা, আমরা ইকুয়েশন দেখে এখন ভালো করে বোঝার চেষ্টা করি যে আমাদের ইকুয়েশন বলছে আই ইকুয়াল ভি বাই আর, দ্যাট মিন্স তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তখন বাড়বে যখন রোধটা কী হবে? কমবে। এই সাইনগুলো বোঝার চেষ্টা করবে এখন থেকেই। যখন বড় ক্লাসে যাবা, যখন তোমরা বড় বড় রাইটারের বই পড়বা, যখন বাহিরের রাইটারের বই পড়বা, তখন দেখবে এই সাইনগুলো তারা ব্যবহার করছে যে আই তখনই ম্যাক্সিমাম হবে, বাড়বে যখন রোধ পরিমাণটা কমবে অথবা বিভবের পরিমাণটা বাড়বে, ভোল্টেজের পরিমাণটা বাড়বে। আমরা সার্কিট থেকে দেখতে পাচ্ছি যেখানে ভোল্টেজ তো চেঞ্জ করার কোনো অপশন আমাকে দেয়ই, অঙ্কে আমাকে বলেই নাই যে কত ভোল্টেজের কারণে তড়িৎ প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হবে, এটা তো বলা যাবে না। ভোল্টেজ যত বাড়াবা তড়িৎ প্রবাহ মাত্রা তো ম্যাক্সিমাম হয়ে যাবে। ওকে, তো তারা বলেছে যে রোধের মান কত হলে আইটা ম্যাক্সিমাম হবে। এখন কত যে আইটা ম্যাক্সিমাম কখন হয়? যখন রোধের মানটা আসলে কমে যায়। তাহলে তোমাকে চিন্তা করতে হবে কোনটাকে অপসারণ করলে রোধের মানটা সব থেকে বেশি কমবে। তোমাকে বলে নাই সন্নিবেশিত করো, তোমাকে বলে নাই নতুন করে সাজাও, তোমাকে বলেছে তুমি রোধকে বাদ দিয়ে দাও, অপসারণ করে দাও। এমন নয়, যদি তোমাকে বলতো যে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ মাত্রার মান সর্বনিম্ন সর্বোচ্চ হবে, তখন কি হতো যে আমরা জানি যে যদি আমরা রোধগুলোকে সমান্তরালে সাজাই তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কি হয়? সর্বোচ্চ হয়। যদি আমরা রোধগুলোকে সমান্তরালে সাজাই তখন তড়িৎ প্রবাহের মানটা কি হয়? সর্বোচ্চ। এই কথাগুলো আমি বলেছিলাম যে তোমার সমান্তরালে থাকা অবস্থায় তুল্যরোধ কত হয়? ওই রোধগুলোর মধ্যে সাপোজ এটা যদি 12 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, তাহলে তুল্যরোধ কত হবে জানো? এই 5-এর চেয়েও কম হবে। অর্থাৎ যতগুলো রোধ রয়েছে তার মধ্যে যে সব থেকে ছোট তুল্য রোধের মান তার থেকেও ছোট হবে। তাহলে রোধের মান যত ছোট হবে তড়িৎ প্রবাহ মাত্রার মান তত বাড়বে। তাহলে যদি তোমাকে বলতো যে রোধগুলো কীভাবে সন্নিবেশিত করলে সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, তাহলে তুমি সিম্পলি সবগুলো রোধকে সমান্তরালে দিয়ে দিতা। যদি তোমাকে বলতো যে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহের মানটা সর্বনিম্ন হবে, তাহলে তোমার ইকুয়েশন কি বলছে? আর এর মান যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তড়িৎ প্রবাহের মানটা কি হবে? কমে যাবে। তাহলে আর যেখানে সর্বোচ্চ হবে, আর যেভাবে সর্বোচ্চ হবে তড়িৎ প্রবাহের মান ঠিক সেভাবেই সর্বনিম্ন হবে। তাহলে রোধ কখন বাড়ে? যখন রোধগুলোকে তুমি শ্রেণীতে রাখবা তখন রোধের মানটা র্যাপিডলি বেড়ে যায়। সুতরাং তুমি যদি এই সবগুলো রোধকে শ্রেণীতে রেখে দাও তাহলে তড়িৎ প্রবাহের মানটা হবে সর্বনিম্ন, কারণ তখন রোধের মানটা আসলে পাওয়া যাবে সর্বোচ্চ। এই ধরনের কোনো কোশ্চেনই করে নাই, তোমাকে কোশ্চেন করেছে কোনটাকে অপসারণ করলে তড়িৎ প্রবাহের মানটা সর্বনিম্ন হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি 120কে অপসারণ করে দাও তাহলে তুল্যরোধ কত আসবে? তুল্যরোধ আসবে 120কে অপসারণ করলে কেমন হবে? 120কে অপসারণ করলে এমন হবে সার্কিট, এমন হবে, ওখানে কেউ নাই, রাইট? এমন হবে। তাহলে এইবার দেখো তো এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে, কারণ এইটার শেষ প্রান্তে যেখানে যুক্ত এইটার প্রথম প্রান্ত সেখানে যুক্ত। সাপোজ এই একটা পয়েন্ট যদি কনসিডার করি, এইটার শেষ প্রান্তে যেখানে, এইটার প্রথম প্রান্তে সেখানে। এটা কত বাবা? এটা 120 আর এটা 220। তাহলে তুল্যরোধ কত হবে আমাদের? তুল্যরোধ হবে আসলে আমাদের 240, রাইট? আচ্ছা, তুমি যদি এটাকে অপসারণ করো, তুমি চিন্তা করলা যে আমি এটাকে অপসারণ করলাম, তাহলে এবার কেমন হবে সার্কিটটা? এমন হবে। এটা কত বাবা? ও আচ্ছা, যদি আমরা এটাকে অপসারণ করি তাহলে 200 আর 220, দ্যাট মিন্স 440 হতো। ভুল বলেছি, 440 হতো। যদি তুমি এটাকে অপসারণ করো তাহলে ওপরে 120 আর এটা ছিল আসলে 220, দ্যাট মিন্স এখন কত হইতো? এখন হয়তো আসলে 340, রাইট?
এখন চিন্তা করো যে আমি যদি এই দুইটার একটাকে অপসারণ করি, এক জায়গায় 440 আর এক জায়গায় 340, কিন্তু তুমি যদি সিম্পলি এটাকে অপসারণ করে দাও তাহলে ব্যাপারটা কেমন হবে? এখানে কত ছিল? এখানে ছিল একটা ছিল 120 আর একটা ছিল 220, রাইট? তাহলে এখন তুল্য রোধের মান কি হবে? 120-এর থেকেও কিন্তু কম হবে। তাহলে তুমিই বলো তো কোন রোধটাকে অপসারণ করলে তো রোধের মানটা সর্বনিম্ন হচ্ছে, এই রোধটাকে অপসারণ করলে তড়িৎ প্রবাহের মানটা সর্বনিম্ন হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে। এই রোধটাকে অপসারণ করলে তড়িৎ প্রবাহের মানটা সর্বোচ্চ হচ্ছে, কারণ এই রোধটা অপসারণ করলে রোধের মানটা সর্বনিম্ন হচ্ছে। সুতরাং তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তো এই অঙ্কটা করবা কিভাবে? এই অঙ্কটা তুমি তোমাদের গাইডগুলোতে যেভাবে দেয়া আছে, তারা একবার এই রোধের মান উঠিয়ে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বের করেছে, একবার এই রোধের মান উঠিয়ে দিয়ে এই রোধ উঠিয়ে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বের করেছে, একবার এটা উঠিয়ে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বের করেছে, এবং তারা দেখিয়েছে যে যখন এটা উঠে যাচ্ছে তখন তড়িৎ প্রবাহের মানটা সর্বোচ্চ। ক্লিয়ার? তো আমি তো এখন কথা হচ্ছে যে আমি তো এভাবে শেখাতে পারি না যে সহজ একবার এটা উঠিয়ে দেখো তড়িৎ প্রবাহের মাত্রার মান কত, একবার এটা উঠিয়ে দেখো তড়িৎ প্রবাহের মাত্রার মান কত, একবার এটা উঠিয়ে দেখো তড়িৎ প্রবাহ। আমি তো এভাবে শেখাতে পারি না বাবা, আমি তোমাদেরকে ওই প্রসেসেই শেখাবো যেন তোমরা আগে থেকেই বলতে পারো যে কোনটা উঠিয়ে দিলে তড়িৎ প্রবাহের মানটা সর্বোচ্চ হবে। আমি এই সম্পর্কটা দেখাবো, তোমার ইকুয়েশনটা দেখাবো, আমি ইকুয়েশন নিয়েই কথা বলি সাধারণত, এবং এটাই তোমাদেরকে করতে হবে। কিছুদিন আগে দেখলাম একদল বিজ্ঞানী বলেছে যে বাচ্চাদের উপস্থিত বুদ্ধি বা এই ক্ষমতাগুলো কমে যাচ্ছে কারণ ম্যাথমেটিক্স তারা করছে না বা ভাবছে না। ভাবনা বোঝো, ম্যাথমেটিক্স করা বা ভাবনা বোঝো, আগে থেকেই মাথার মধ্যে সাজানো, এটাকে বলা হয় ম্যাথমেটিক্সের ভাবনা। তো এই ভাবনাটা তোমাদের মনে কী করতে হবে? নিয়ে আসতে হবে। ওকে, ফুল অঙ্ক করিয়ে দেওয়ার মাঝে কোনো লাভ নাই। তোমরা মনে করো ফুল অঙ্ক করিয়ে দিলে, খাতায় সুন্দর করে উঠাইলে, কিচ্ছু লাভ হবে না। এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো। এটাও খুব সহজ, তোমাদেরকে এভাবে বলা হয়েছে যে প্রতিটি রোধের মধ্য দিয়ে কত তড়িৎ বা সমান তড়িৎ প্রবাহিত হবে কিনা। আমরা বলতে পারি যে আমাদেরকে আসলে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান কত, এটা বলতে বলা হয়েছে। আমরা সার্কিটটা একটু দেখি, যেখানে 12 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেটা বিদ্যুৎ পরিবহনের কাজ করছে, ইলেকট্রনকে প্রেসার দিচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ওকে, ইটস ভেরি গুড। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সুতরাং এই প্রবাহটা এখানে কয় ভাগ হয়ে যাচ্ছে? 2 ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো সার্কিটের বিদ্যুৎ প্রবাহ মাত্র যদি 10 অ্যাম্পিয়ারও হয়, তাহলে প্রত্যেকটাতে 10 পাওয়া যাবে না, বরং ভাগ হয়ে যাবে। এই ভাগটা কি অর্ধেক হবে নাকি কীভাবে হবে সেটা আমরা পরে দেখছি। এবং এই ভাগ হয়ে গিয়ে আবার এখানে এই দেখো, এখানে যদি 5 হয়, এখানে যদি 5 হয়, এই 5টা এখানে গিয়ে আবার কী হবে? 10 হয়ে যাবে এবং এটার মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে এখানে একটা ব্যাপার নিশ্চিত যে এটাকে যদি আমরা R1 বা I1 বলি, আর এটাকে যদি I2 বলি, এবং এটাকে যদি I3 বলি, তাহলে I1 এবং I2 I3-র সমান কখনো হবে না। মানে এতটুকুতে আসা যায় অলরেডি যে I3 কখনোই I1 বা I2-র সমান হবে না, কারণ এই দুইটা ভাগ হয়ে গিয়ে এই দুইটা ভাগ আবার এখানে মিলিত হচ্ছে। ওই মিলিত প্রবাহ বা ওই মোট বিদ্যুৎ প্রবাহ কিন্তু এর মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন যে এর মধ্য দিয়ে হয়তো তোমার যাচ্ছে 5, এর মধ্য দিয়ে সাপোজ 6, এবং এই দুইটা কিন্তু এখানে মিলিত হয়ে কত হয়ে যাবে? 11। তাহলে এখানে যদি কেউ থাকে তার মধ্য দিয়ে আসলে কত যাবে? 11 যাবে। তাহলে এইটার প্রবাহ কিন্তু এইটার সাথে বা এইটার সাথে আসলে কখনোই মিলবে না। তো আমরা প্রথমেই বলতে পারছি এতটুকু যে আসলে এটাকে যদি আমরা I3 বলি, তাহলে I3 কখনোই I1 বা I2-র সমান হবে না। এখন কথা হচ্ছে I1 বা I2 এরা কি সমান হতে পারে? তড়িৎ প্রবাহ মাত্রা আসলে কার উপর ডিপেন্ড করছে? তড়িৎ প্রবাহ মাত্রা আসলে I = V/R এর উপর ডিপেন্ড করছে। দ্যাট মিনস যে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে। দুইটার পরিবর্তনেই তড়িৎ প্রবাহ মাত্রাটা পরিবর্তিত হতে পারে। ওকে, এখন দেখি এই সার্কিটে কি পরিবর্তন হচ্ছে অথবা কি পরিবর্তন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটে ভোল্টেজ ফিক্সড, দ্যাট মিনস এই ভোল্টেজ কখনোই চেঞ্জ হচ্ছে না। বাট রোধ, তড়িৎ প্রবাহমাত্রা কার উপরে আর একটা পরিবর্তন হয়? রোধের ওপরে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রোধের মান 6 এবং এখানে রোধের মান 6, মানে দুইটাতেই রোধের মান সেম। অর্থাৎ এই বিন্দুতে ভালো করে দেখো এরা কি আছে? সমান্তরালে আছে। যদি দুইটা রোধ সমান্তরালে থাকে তাহলে এরা যত ভোল্টেজই পাক না কেন, দুইজনই সেম ভোল্টেজ পাবে। তাহলে এই রোধও এখান থেকে যত ভোল্টেজ পাবে, এই রোধও এখান থেকে তত ভোল্টেজ পাবে, রাইট?
পুরো বর্তনীতে তো 12 ভোল্টেজ দেওয়া আছে, ওকে, এটা আলাদা ব্যাপার। বাট দেখো তো যে এটা হতে পারে বাল্ব, ফ্যান, হোয়াট এভার, রোদই বলছি আমরা, এই রোদ যত ভোল্টেজ পাবে এই রোদও কিন্তু ঠিক তত ভোল্টেজই পাবে, দ্যাট তারা কিন্তু আসলে সমান্তরালে রয়েছে। তার মানে আমি প্রাথমিকভাবে এটা বলতে পারছি এই দুজনের কি ফিক্সড হয়ে আছে, ভোল্টেজ ফিক্সড হয়ে আছে। তাহলে তাদের যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা ফিক্সড হয়, শুধুমাত্র কার কারণে ফিক্সড হবে, শুধুমাত্র রোধের কারণে ফিক্সড হবে। এখন যদি কোনো কারণে রোধ দুটাও সেম হয় তাহলে দুইটার তড়িৎ প্রবাহ মাত্রাও সেম হবে। এবং আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি দুইটার রোধও সেম, দ্যাট মিনস এটাও 6 এটাও 6। নির্দ্বিধায় আমরা বলতে পারছি যে এটার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে এইটার মধ্য দিয়ে একই তড়িৎই প্রবাহিত হবে, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, দুইটা জিনিসই দুইজনের জন্য সেম। সুতরাং আমরা এখান থেকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারছি যে এটাকে যদি I1 বলি, এটাকে যদি I2 বলি, I1 এবং I2 ইকুয়াল হবে। এবং এই I1 I2 মানে সম্পর্কটা আগে থেকেই বলে দেওয়া যাচ্ছে যে I1 ইকুয়াল I2 ইকুয়াল নট ইকুয়াল I3, রাইট? কারণ I1 I2 যোগ হয়ে I3-র মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এইভাবে বলতে পারি যে I1 ইকুয়াল I2 ইকুয়াল 2I3, এটা বলতে পারি। কারণ I3-র মধ্যে কী পাওয়া যাবে, বা I1 3 বলা, I3 2I3 2I1 3 বলা যেতে পারে, বা 2I3 2I2 2I1 3 বলা যেতে পারে, কারণ এই দুইটা মিলিত হয়ে কিন্তু I3-র মধ্য দিয়ে আসলে যাচ্ছে। ক্লিয়ার? বা 2I1 3 আমরা এটাকে বলতে পারি যে এটার প্রবাহকে দুইটার যোগফলের সমান, দ্যাট মিনস 2I1। ক্লিয়ার? বা 2I2 3। ক্লিয়ার? কোনো ডাউট এতটুকুতে? তো এইভাবে তোমরা ভাবতে পারো। তো কথা হচ্ছে যে আমরা অলরেডি বুঝে গিয়েছি আসলে কোনটাতে কত তড়িৎ প্রবাহিত হবে বা মিল হবে কি হবে না। আমরা তো আমার রেজাল্টটা আগে থেকেই বুঝতে পারছি, এখন জাস্ট আমার মানগুলো সেই আমার রেজাল্টটাকে আমরা পেয়ে গেছি, অলরেডি তথ্য পেয়ে গেছি যে আসলে কি হওয়া উচিত। এক্স্যাক্ট মান আমরা জানি না, বাট মান কেমন হবে সেটা কিন্তু জানি আমরা। সুতরাং তোমরা এখন অঙ্কটা করে ফেলবা। কীভাবে অঙ্কটা করবো? প্রথমেই তোমরা চিন্তা করলা যে এটার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা দেখি প্রসেসটা কী হবে। আমরা লিখলাম যে এভাবে লেখো বাবা যে I1, ওকে, I1-এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ তুমি কি লিখবে, I ইকুয়াল V/R। খুব সিম্পল ইকুয়েশন। তুমি এইটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ দেখতে চাচ্ছ না, তাহলে আর কত হবে, আর ডেফিনেটলি 6 হবে। ভোল্টেজ কত হবে, তুমি 12 বসাবা নাহি, কেন বসাবা? কারণ এ তো 12 এখানে পাবে না, এ যদি 12 পায় তাহলে এখানেও তো একটা রোধ আছে, ও কত পাবে? তার মানে এই দুইটা রোধ কখনোই 12 তো পাবে না, 12-এর চেয়ে কম পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা মিলিয়ে এখানে কত ভোল্টেজ পাচ্ছে সেটা দেখার বিষয়। আমরা কি করবো তাহলে, এখন ভোল্টেজ বের করবো, এটাকে দিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশন। আমরা ভোল্টেজের ইকুয়েশনকে V ইকুয়াল IR, একই কথা আমি বারবার বলবো। তো এখন আমরা এখানে এরা কত ভোল্টেজ পাচ্ছে সেটা বের করার চেষ্টা করছি। আমরা লিখলাম V ইকুয়াল IR। আচ্ছা, I কত? I হচ্ছে এই জায়গায় কত তড়িৎ যাচ্ছে সেটা। I কত আমরা জানি না, লিখলাম I, লিখে ফেললাম এখানে I। আর কত? আর হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমরা এই দুটার কথা বলছি না, তাহলে ওই দুইটা পয়েন্টের মধ্যে যতগুলো রোধ থাকবে তার তুল্য রোধ। এখান থেকে যদি আরও একটা রোধ দেওয়া থাকতো সেটাকেও তুল্য রোধ হয়ে যেত, এখানে যদি আরও একটা রোধ দেওয়া থাকতো সেটাকেও তুল্য রোধের মধ্যে। দ্যাট মিনস এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী যতগুলো রোধ থাকবে সবগুলো তুল্য রোধ। এবং এখানকার তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আসলে 3। কেন 3 হবে? কারণ আমরা এর আগেই শিখেছি যে দুইটা সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে তুল্য রোধ ঠিক তার অর্ধেক হয়। দ্যাট মিনস এটা যদি 12 হতো, এটা যদি 12 হতো তাহলে তুল্য রোধ 6 হতো, এটা 6 এটা 6, দ্যাট মিনস তুল্য রোধ হবে আসলে 3। বিশ্বাস না হলে করে দেখতে পারো। এখন আমাদের কাজটা কি, যে এইটা কত ভোল্টেজ পাচ্ছে এটা জানার জন্য আমাকে I জানতে হচ্ছে। I কি? I হচ্ছে এই পয়েন্টে কত তড়িৎ যাচ্ছে সেটা, বা এই দুইটার মধ্য দিয়েই মোট কত তড়িৎ যাচ্ছে সেটা। I কি? I হচ্ছে এই পয়েন্টে কত তড়িৎ যাচ্ছে সেটা, ওই পয়েন্টে যত তড়িৎ যাচ্ছে ওই তড়িতের মান কিন্তু দুইটার তড়িতের যোগফল, অর্থাৎ এখানকার যোগ করলে। তবে I আসলে কি? I হচ্ছে এই দুইটার মধ্য দিয়ে মোট কত তড়িৎ যাচ্ছে সেটা। ক্লিয়ার? দুইটার মধ্য দিয়ে মোট কত তড়িৎ যাচ্ছে সেটা। ওকে, তো I যখন আমরা বের করবো I কি লিখবো, V/R। তাহলে ওই দুইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাবে, বর্তনীর মূল প্রবাহটাই ওই দুইটার মধ্য দিয়ে যাবে। দ্যাট মিনস এখানে যদি 10 অ্যাম্পিয়ারই হয়তো ওই 10 অ্যাম্পিয়ার কিন্তু এর মধ্য দিয়েই যেত। সুতরাং I আমরা ডাইরেক্টলি 10 লিখতে পারতাম, এখানে 10 লিখতে পারতাম। তো এখন দেখি বর্তনীর মোট প্রবাহ কত, এখানে এবার V কত হবে, 12। কারণ বর্তনীর যে মূল প্রবাহটা হচ্ছে এটা এই ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে, রাইট? আর কত? এই ভোল্টেজ কারা কারা পাচ্ছে, সবাই পাচ্ছে। তাহলে এবার পুরো বর্তনীর তুল্যরোধ তোমাকে এখানে দিতে হবে। এই দুটার তুল্যরোধ কত, 3, 3-এর সাথে ওটা 6, দ্যাট মিনস 9। আমার কথা কি বোঝা গেছে?
তো এটা আমাদের কত হবে আসলে, এটা হবে আমাদের যে 3 দিয়ে কাটো হবে হচ্ছে 4/3। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের মাত্রা মান কত 4/3। এই 4/3 আসলে এই দুটার মধ্যে যাচ্ছে, এই 4/3 এখানে বসিয়ে দিবা, তাহলে কি বের হবে, এই দুইটা মিলিয়ে কত ভোল্টেজ, দ্যাট মিন্স এখানে কত ভোল্টেজ পাচ্ছে সেটা বের হবে। সেই ভোল্টেজের মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে এইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের হবে, কারণ তুমি কি লিখেছো, অনলি 6 লিখেছো। ক্লিয়ার? তো ওই দুইটার মধ্য দিয়ে কত, এইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের হবে। এবং তুমি এখান থেকে বলে দিতে পারো যে এইটার মধ্য দিয়ে তুমি তো বর্তনীর মূল প্রবাহ বের করেছো 4/3, তাহলে 4/3 থেকে যদি তুমি এই প্রবাহ মাত্রাটা বিয়োগ করো, ভালো করে বোঝো, 4/3 কি বর্তনীর মূল প্রবাহ, মোট প্রবাহ, আর এইটা কি, এইটা হচ্ছে শুধুমাত্র এইটার মধ্য দিয়ে প্রবাহ। তাহলে 4/3 থেকে যদি তুমি I1টা বিয়োগ করে দাও তাহলে ডেফিনেটলি I2-র মানটাই কিন্তু বের হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? এবং এই দুইটা যোগ করে দিলে আসলে কি বের হবে, I3-র মানটা কিন্তু বের হয়ে যাবে। এবং তুমি তখন দেখবা যে আসলে সব সেম নাকি আলাদা, নাকি আমরা অলরেডি জানি আলাদা হবে। এখানে I1 I2 ঠিক একই থাকবে, কিন্তু I3 কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপরেও যদি তোমার মন চায় যে না আমি এটার জন্য আলাদা করে বের করব, করো, ইকুয়েশন একই কথা বলবে। ইকুয়েশন তোমাকে কি বলবো, বা একই কথা বলবে। কিভাবে বলবে, যে তুমি এইটার I3 বের করার চেষ্টা করছো, তুমি লিখলা যে I3 ইকুয়াল V3 ইন্টু, আচ্ছা V লিখছি, V ইন্টু R3। আচ্ছা R3 কত, R3 হচ্ছে এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে ওইটার রোধ কত সেটা বের বসাইতে হবে 6। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে যাবে। V কত, V হচ্ছে এ কত ভোল্টেজ পাচ্ছে সেটা, ও কত ভোল্টেজ পাচ্ছে এটা কীভাবে পাবো, আমরা ইকুয়েশন নেব V ইকুয়াল IR। ও কত ভোল্টেজ পাচ্ছে এটা কার উপর ডিপেন্ড করবে, ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা, ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে, বর্তনীর মোট প্রবাহ যাচ্ছে। তাহলে এখানে মোট প্রবাহ বসিয়ে দেবা, মোট প্রবাহ কত ছিল 4/3 ছিল। আর কত, আর হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যতগুলো তুল্যরোধ রয়েছে, যতগুলো রোধ রয়েছে সবগুলো তুল্যরোধ। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী কয়টা রোধ রয়েছে, একটা রোধ রয়েছে, সুতরাং একটা রোধই এখানে বসিয়ে দেবা। এটা হবে আসলে 2, এখানে হবে 8, 8টা এখানে বসিয়ে দেবা, যেভাবে হয় করবা আর কি। কোথাও ভুল যদি না করে থাকি, I ইকুয়াল ইকুয়েশন ভুল লিখেছি, I ইকুয়াল V/R, V/R3। হ্যাঁ, V কত, V জানি না, R3 কত, R3 হচ্ছে আমাদের 6, রাইট। V এখন এইভাবে বের করবা, ওপরে কত আসবে, এটা হচ্ছে 2, উপরে আসবে মূলত 8, 8/6, এটাই হচ্ছে মূলত তোমার ওটার মান। ক্লিয়ার? এবং তুমি এখানে দেখো এটা কত আসবে রে, তুমি এখানে দেখো কত আসবে, 4/3 আসবে। 4/3 আসবে না, 2 দিয়ে কাটো, উপরে আসবে 4, নিচে আসবে 3। এবং এটা তুমি যখন প্রথমে I বের করেছিলে, বর্তনীর মোট প্রবাহ বের করেছিলে, তখন কত এসেছিল 4/3, এবং এটার মধ্য দিয়েও কত তড়িৎ যাচ্ছে দেখো তো 4/3। তার মানে বর্তনীর মোট প্রবাহই কিন্তু এ পাচ্ছে, এটা তো স্বাভাবিক। এখানে তো তড়িতের কোনো উপাংশ তৈরি হয়নি, তড়িৎ তো ভাগ হয়ে যাচ্ছে না, সুতরাং মোট প্রবাহ যা হবে I3-র মানও আসলে তাই হবে। ক্লিয়ার? এবং এটা কিন্তু আসলে প্রুফ হচ্ছে অলরেডি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2020। দেখো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো দিয়ে তোমাদেরকে সমাধান করতে হবে। হ্যাঁ, সেই কথাগুলো মনে রেখে তোমাদেরকে সমাধান করতে হবে। মানে অঙ্ক পারার এই একটাই ওয়ে যে তোমাকে প্রসেসটা জানতে হবে, যে কিভাবে আসলে অঙ্ক সমাধান করতে হয়। আদারওয়াইজ কোনো প্রসেস, আদারওয়াইজ কিচ্ছু নাই। খুব দেখো আমি এক কথাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ওই একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলি, আমি বিশেষ কিছু কিন্তু বলি না। সুতরাং ওই যে কথাগুলো, যে প্রসেসটার কথা আমি বলছি, ওই প্রসেসটা যদি একবার বুঝতে পারো তাহলে আর কোনো অঙ্কেই কিন্তু ঠেকবে না। ওকে, এখন আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীলটা এসেছিলো সেটা নিয়ে কথা বলবো। এইরকম একটা সার্কিট দেওয়া ছিল এবং এখানে 6 ভোল্ট ব্যবহার করা হয়েছে, এই রোধের মান 10, এটাও 12, এটাও 12, এটাও 12। প্রশ্ন করা হয়েছে এভাবে যে এটার তুল্যরোধ কত। প্রথমে বলা হয়েছে এটার তুল্যরোধ কত, এটা খুব সহজ এবং এটা তোমরা পারবা। দ্বিতীয়ত বলা হয়েছে রোধগুলোকে কিভাবে সাজালে 3.14 ওয়াট পাওয়া যাবে। রোধগুলোকে কিভাবে সাজালে 3.14 ওয়াট ক্ষমতার একক কি ওয়াট, এত ক্ষমতা পাওয়া যাবে। অর্থাৎ এগুলো যন্ত্র ছিল এবং এই যন্ত্রগুলো প্রতি সেকেন্ডে কাজ করছে এবং প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করছে সেটাকে আমরা ক্ষমতা বলছি। তোমরা 2021 পরীক্ষা দেবে, সুতরাং বিশ্লেষণ করার মতো সুযোগ আমার হাতে নেই, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে। তো কিভাবে রোধগুলোকে সাজালে বা কীভাবে এই যন্ত্রগুলোকে সাজালে, এগুলো আসলে যন্ত্র, হ্যাঁ, প্রত্যেকটা যন্ত্র রোধ থাকে, বাল্ব রোধ দিয়েই মূলত কাজ করছে। তো প্রত্যেকটা যন্ত্রের মাঝে এই রোধ থাকে, রোধগুলোকে কীভাবে সাজালে আমরা 3.14 ওয়াট ক্ষমতা পাবো, দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে এই পরিমাণ কাজ পাবো। যা হোক, আস্তে আস্তে তোমরা শিখবা।
প্রসেসটাকে আমরা প্রথমে আগে এই রোধটাকে, এই রোধগুলোকে আগে সুন্দর করে সাজিয়ে নিই। আমি যেভাবে তোমাদেরকে শেখাই যে তোমরা প্রথমেই কী করবা, কোনো একটা সার্কিট যখন দেয়া থাকবে এটাকে নিজের মতো করে আঁকবা। কী করবা, এখান থেকে আগে এই পর্যন্ত নিয়ে যাবা, নিয়ে গিয়ে এখানে কি দেখছো, একটা রোধ দিয়ে দাও। এটা কত বাবা, এটা 10 দিয়ে দিলা। এই পয়েন্ট থেকে কয়টা ভাগ হয়েছে দেখো তো, এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, 3টা ভাগ হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে তুমি কয়টা ভাগ করবা, ডেফিনেটলি তুমি 3টা ভাগ করবা। করেছো 3টা ভাগ? হ্যাঁ 3টা ভাগ করেছি। এই পয়েন্ট থেকে 3টা ভাগ, এইদিকে একটা, এইদিকে একটা, 3টা ভাগ করলাম আমরা ওখানে। 3টা ভাগের মধ্যে একটাতে দেখো তো কত, 12, তাহলে এখানে দিয়ে দাও তুমি আগে 12। ক্লিয়ার? আর একটা ভাগে কত দেখো তো, ওটাতেও 12, তাহলে এটাতেও তুমি দিয়ে দাও 12। এখন একটু ভালো করে খেয়াল করো যে এই 12র শেষ প্রান্ত আর এই 12র শেষ প্রান্ত এক বিন্দুতে যুক্ত। তাহলে এই 12 হচ্ছে এটা আর এই 12 হচ্ছে এটা, এবং এই দুটো এক বিন্দুতে যুক্ত। তাহলে তুমি এই দুটাকে নিয়ে গিয়ে এই বিন্দুতে যুক্ত করে দিলা। ক্লিয়ার? এবং ওই যুক্ত প্রান্ত থেকে আর একটা মাথা বের হয়ে আসছে, তাহলে এই যুক্ত প্রান্ত থেকে আর একটা মাথা বের করে দিলা। ওই মাথার সাথে কে যুক্ত হয়েছে দেখো তো, আলাদা যে 12, আলাদা কে, এই যে এখানে যে 12, তাই তো হয়েছিল। এখানে 3 ভাগ, এটা 12, এটা 12, এটা 12, 12, এই দুইটা প্রান্ত এখানে এই বিন্দুতে যুক্ত, দুইটা প্রান্ত নিয়ে গিয়ে যুক্ত করলাম। যুক্ত প্রান্ত বের হয়েছে, যুক্ত প্রান্ত বের করলাম। এই প্রান্ত আবার কার সাথে যুক্ত, আরও একটা যে 12 ছিল তার শেষ প্রান্তের সাথে। দেখো তো তার শেষ প্রান্তের সাথে কিন্তু এর শেষ প্রান্ত যুক্ত, মানে এইটা গিয়ে মিলিত হয়েছে আসলে এর সাথে। এবং এই শেষ প্রান্ত বের হয়ে কোথায়, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে। এটা আসলে আমাদের সার্কিট। এটাই কি বাবা, এটা হচ্ছে আসলে আমাদের সার্কিট। আমার কথা কি বোঝা গেছে? এখন এখানে বিশাল একটা ব্যাপার আছে যে এইটা যদি এটার সাথে লাগাইতাম তাহলে কি ক্ষতি হতো, তাহলে কোনো ক্ষতিই হতো না। তোমরা এই সার্কিটটা আঁকার পরে কনফিউজড হয়ে যাও। দিনাজপুর বোর্ডের কোশ্চেন তো একটু এরকম হয়, একটু এলোমেলো হয়। আসলে এই 3টা কি তাহলে সমান্তরালে নেই? হ্যাঁ সমান্তরালেই আছে। কেন, একটাবার ভালো করে বোঝো। কেউ তোমাকে এইভাবে, হ্যাঁ ঠিক আছে, এটা সাপোজ 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ এটা 5 অ্যাম্পিয়ার রোধ, অ্যাম্পিয়ার, হ্যাঁ অ্যাম্পিয়ার, বোঝো সার্কিট বোঝো, অ্যাম্পিয়ার। এটা আচ্ছা, এটাও সাপোজ 5 অ্যাম্পিয়ার। এই প্রান্তে কত পাবো বাবা, এই প্রান্তে তুমি 15 অ্যাম্পিয়ার পাবা, তাই তো বাবা, রাইট? 15 অ্যাম্পিয়ার পাবা। আচ্ছা সিম্পলি ভাবো তো যে তুমি যদি এটাকে এর সাথে এভাবে যুক্ত করে দিতা, এখান থেকে কত অ্যাম্পিয়ারই বের হইতো, 15 অ্যাম্পিয়ারই তো বের হইতো। এইটাকে নিয়ে গিয়ে এর সাথে যুক্ত করা আর এটাকে নিয়ে এসে এইটার সাথেই যুক্ত করার মধ্যে কী এমন ডিফারেন্স আছে? এর একটা তার, এভাবে এ একটা তার, এভাবে এখানে আরও একটা তার যদি ওখানেই তুমি নিয়ে যেয়ে দাও তাহলে কী ক্ষতি আছে? এটা 5, এটাও 5, এটাও 5, দ্যাট মিনস এখান থেকে এবার কী হবে, 15 অ্যাম্পিয়ার। তুমি যদি এখান থেকে নিয়ে গিয়ে এটা দাও তাহলে এখান থেকে সেই 15 অ্যাম্পিয়ার, তো একই জিনিসই তো। তুমি এই তারটুকু যদি না থাকে তাহলে কী হবে, এখান থেকে 15 অ্যাম্পিয়ার যাওয়া শুরু হবে, তাই না? একই কথাই তো আসলে। এই রোডটাকে নিয়ে গিয়ে এখানে লাগানো যে কথা, তুমি যে সিম্পলি এই জায়গায় নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়ে এভাবে বের করতে, তাহলে কি ক্ষতি হতো? কোনো ক্ষতিই হইতো না, একই জিনিসই তো আসছে আসলে। আর তুমি যুক্ত করেছিলা, আদারওয়াইজ কিন্তু কিছুই করা হয়নি, রাইট? তো সুতরাং এই সার্কিটটা আসলে মূলত এমন। এখন আমাদেরকে এখানে কি প্রশ্ন করেছে এর তুল্যরোধ কত। আমি তুল্যরোধ একেবারেই করে দিচ্ছি না, তুল্যরোধ তোমরা নিজেরাই পারবা। ঘ নম্বরে বলছে কিভাবে সাজালে 3.14 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে। আচ্ছা, আমাদেরকে রোধ সাজাতে বলেছে এবং ক্ষমতার জন্য ইকুয়েশন সবসময় কি বলে, ইকুয়েশনের ভাষা বুঝতে হয়। কেউ যদি বলে যে ভি ইকুয়াল IR এবং সে বলল যে ভি এর মান যখন 20 ভোল্ট তখন আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার, বললো এরকম। এর মানেটা কি? এর মানে হচ্ছে তুমি যদি ভোল্ট 20 ভোল্টেজ দাও তাহলে তুমি বিদ্যুৎ কত পাবা, 3 অ্যাম্পিয়ারই পাবা। অথবা আমরা এভাবে বলতে পারি যে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে 20 ভোল্ট দিতে হবে। কখনো যদি এরকম হয় যে এখানে 3 অ্যাম্পিয়ার বসিয়ে, অর্থাৎ তোমাকে বলা হলো এই সার্কিটে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার পাওয়ার জন্য কত ভোল্ট ব্যবহার করতে হবে, তুমি ইকুয়েশন কি করবা? তোমাকে বলল কি যে যদি তুমি কোনো একটা সার্কিটে 3 অ্যাম্পিয়ার পেতে চাও তাহলে কত ভোল্ট ব্যবহার করতে হবে। সাপোজ ওই সার্কিটের রোধ হচ্ছে 2 ওহম। তোমাকে বললো কোনো একটা সার্কিট এইরকম, হ্যাঁ, যার
তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে তুমি চাচ্ছ 3 অ্যাম্পিয়ার, হ্যাঁ, আর তুমি রোধ দিয়েছো এটা 2, তাহলে ওই সার্কিটে কত ভোল্ট হলে 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে? তো ইকুয়েশন কী হবে? ইকুয়েশন I ইকুয়াল V/R, V ইকুয়াল কী হবে IR, I এর মান কত বসাবো তুমি? 3 বসাবো, আর এর মান 2 বসাবা, এবং 3 × 2 6 ভোল্ট। তো এটা কি, এই 6 ভোল্টে কী বের হচ্ছে আসলে? মানে ওই পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কত ভোল্ট তোমাকে ব্যবহার করতে হবে সেটাই কিন্তু বের হচ্ছে। ওই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য কত ভোল্ট ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, সেটা কিন্তু বের হচ্ছে। ঠিক একইভাবে তোমাকে প্রশ্ন করেছে এইভাবে যে এই যন্ত্রগুলো থেকে যদি তুমি 3.14 ওয়াট ক্ষমতা পেতে চাও তাহলে রোধগুলোকে কিভাবে সাজাতে হবে। তাহলে তুমি কী করবা? তুমি একটা কাজ করো, তুমি ইকুয়েশন লেখো P ইকুয়াল V²/R, এবং তুমি ক্ষমতার মান বসাবা 3.14। তোমাকে কি ভোল্টেজ চেঞ্জ করতে বলেছেন না? 6 ভোল্ট তো 6 ভোল্টই রয়েছে, তাহলে তুমি এখানে কি বসাবা? 6 তার উপরে স্কোয়ার, এবং তুমি এবার কি বের করবা? রোধের মান বের করবা, রোধের মান বের করবা। তাহলে কি হবে? এই ইকুয়েশনটা থেকে যখন রোধটা তুমি ফাইন্ড আউট করলা তখন কোন রোধ বের হবে? অর্থাৎ ওই রোধ বের হবে যেই রোধের কারণে তুমি ক্ষমতা 3.14 ওয়াট পাবা। তুমি ক্ষমতার মান 3.14 বসিয়ে যদি রোধের মানটা বের করো তাহলে কি বের হবে? তাহলে ওই রোধটা বের হবে যেই রোধের কারণে তুমি 3.14 ওয়াট ক্ষমতা পাবা। এবং আমরা এখান থেকে রোধের মান বের করে দেখছি যে রোধের মান আসে 11.74। অর্থাৎ যদি কোনোভাবে আমরা এই সার্কিটের রোধ 11.74 করে দিতে পারি তাহলে এই সার্কিট আমাদেরকে 3.14 ওয়াট ক্ষমতা দেখাবে। এখন কথা হচ্ছে কিভাবে এটা করা যায়। আমার এখন বর্তমানে সার্কিটে রোধ কত থাকতে পারে? ওকে, এখানে কত থাকবে? 12 12 12। এটা কত হবে? এটা হবে 4, মেবি 4 হবে। তো 10, এখানে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে 12 12 12। এটা কি করবা? 1/RP, রাইট? তাহলে এটা কি 1/12 প্লাস 1/12 1/12। তুমি যদি লসাগু করে দাও তাহলে নিচে আসবে 12, 12 যদি আসে এখানে 1 1 1, দ্যাট মিন্স 1 + 1 + 1 3, উপরে আসবে 3, নিচে 12। এই আরপি যদি উপরে যায় তাহলে 12 যাবে উপরে, 3 আসবে নিচে, দ্যাট মিন্স 4। দ্যাট মিন্স আমাদের এই অবস্থায় তুল্যরোধ কত হচ্ছে? 10 + 4, দ্যাট মিন্স 14। 10 + 4, দ্যাট মিন্স 14 হচ্ছে। আমাদেরকে রোধ কত লাগবে? 11.74 লাগবে। এখন কিভাবে এটা পেতে পারেন? তোমাদের মনে এখন চিন্তা আসতে পারে যে তাহলে একটা কাজ করি। কি কাজ করি? আমরা এই 12টাকে বের করে নেই, 10টাকে ও পাশে দিই, তাহলে কী লাভ হবে? 12 যদি এ পাশে আসে, 12 + 10 12 12, তাহলে ওখানে তুল্যরোধ কত হবে? অর্থাৎ এখানে যদি তোমার 12 আসে আর এই তিনটা জায়গায় একটা যদি 10 হয় আর দুটা যদি 12 হয়, কী লাভ? কী লাভ? কী লাভ? তাহলে কত হবে? 12 প্লাস এখানে তুল্যরোধ কত হবে? 10-এর চেয়ে একটু কম হবে, 10-এর চেয়ে কম হবে। যদি 10-এর চেয়ে কম হয় তো তারপরেও তো 12 + 10-এর চেয়ে যতই কম হোক, অলরেডি তো 11.74-এর বেশি, এটাই। তার মানে আমরা এভাবে বের করে নিয়ে এসেও কোনো কাজ হচ্ছে না। এবার আরও অন্যভাবে ভাবি যে আমরা যদি কোনোভাবে, ভালো করে বোঝো, আমাদের রোধ রয়েছে 12-র কাছাকাছি। আমাদের রোধ রয়েছে কোথায়? 12-র কাছাকাছি। 12-র কাছাকাছি। একটাবার ভাবো তো বাবা, একটাবার ভাবো যে যদি এরকম হয় সার্কিট যে এটাও 24, এটাও 24, এটাও 24, ওকে, তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত হবে? এই সার্কিটের তুল্যরোধ হবে 12। কিন্তু যদি এমন হয় যে এই সার্কিট ধরো 22, তাহলে কি এটা 12 হবে নাকি 12-এর চেয়ে ছোটো হবে? 12-এর চেয়ে একটু হলেও ছোট হবে। ভালো করে বোঝো, যদি আমাদের যদি তোমার সব মিলিয়ে দরকার এমন হতো, আচ্ছা ওদিকে যাচ্ছি না আমি, তো যদি এটাও 12 এটা 24 হতো, এটাও যদি 24 হতো, তাহলে এখান থেকে তুল্যরোধ আমরা কত পেতাম? 12 পেতাম। আমাদেরকে 12 দরকার না, 12-এর চেয়ে একটু কম, 12-এর চেয়ে একটু কম। তো একটাবার ভাবো তো, যদি আমরা কোনোভাবে এখানে 22 আর এখানে 24 হয়, তাহলে কি 12 আসবে নাকি 12-এর চেয়ে একটু ছোটো আসবে? 12-এর চেয়ে একটু ছোটো আসবে। তোমাদের চিন্তাভাবনা এইভাবেই করতে হবে, ফিজিক্স ম্যাথমেটিক্সের মতো। তাহলে তুমি কি কোনোভাবে
এইরকম কোনো মান নিয়ে আসতে পারো? হ্যাঁ, এরকম মান নিয়ে আসতে পারো। কিভাবে নিয়ে আসতে পারো? তুমি দেখো, তুমি যদি সিম্পলি এই সার্কিটটাকে এভাবে সাজাও যে এখানে যে 10টা ছিল সেই 10টা এখানে রাখলাই না, 10টা এখানে না রেখে 10টা দিয়ে দিলা এখানে, এখানে 12, এটাও 12, এটাও 12, তাহলে এখানে কত হবে এবার 24, এখানে কত হবে 22। তার মানে এবার সার্কিটটা এরকম হয়ে গেছে ডেফিনেটলি, রাইট? এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 24 আর এটা হচ্ছে আমাদের 22। এইবার যদি তুমি তুল্যরোধ করো তাহলে তুমি দেখবা 11.74 আসবে। তার মানে তুমি যদি রোধগুলোকে আসলে এইভাবে সন্নিবেশিত করো তাহলেই তুমি একমাত্র 3.14 ওয়াট ক্ষমতা পেয়ে যাবো। সুতরাং এটা যে তড়িৎ প্রবাহ মাত্রার জন্যও বলতো, হিসাব কিন্তু একই রকম, ওই একই রকম। আমি আসবো এরকম অঙ্কে, তোমাদের চিন্তার কিছু নাই। ওকে, আমি হয়তো বেশি গল্প করি না, হয়তো তোমরা অনেকে বিরক্ত হও যে অন্যান্য স্যাররা খুব গল্প করে, কত সুন্দর। গল্প করার মতো কিছু নাই আমার, গল্প এত কি গল্প করব, আমরা কি গল্প করব? আমি কি বিশাল একজন ব্যক্তি যে আমার জীবনে অনেক অর্জন? হ্যাঁ, এই অর্জনগুলো দেখে তোমরা আমার মতো, তোমরা আমার মতো হবে কেন? তোমরা তোমাদের মতো হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, একজন সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা গুণ দিয়ে তৈরি করেছেন। আমরা কোন হিসেবে বলি যে তুমি তার মতো হও, ও তোমার মতো হও? কেন এটা বলি আমরা? সৃষ্টিকর্তার কি গুণের অভাব ছিল? আমাকে আরেকজনের মতো করে হওয়ার জন্য আমার ভিতরে কোনো গুণই দেন নাই। সুতরাং তোমরা তোমাদের মতো, তোমরা আলাদা মানুষ, আলাদা চিন্তাভাবনা, আলাদা মানসিকতা, আলাদা স্ট্র্যাটেজি। তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা চলো, ভালো করবা। তোমরা কখনো আমার মতো হতে চাইও না, বা আমি কখনো অন্যদের মতো হতে চাইবো না। সুতরাং আমি তোমাদেরকে কখনোই বলবো না যে ওই যেটা বইয়েটা পড়ে তুমি তার মতো। কেন আমি সেটা বলবো? কেন? এমনও তো হতে পারে তুমি অক্সফোর্ডের টিচার হয়ে গেছো, হতে পারে না? তুমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার টিচার, তুমি নাসাতে জব করছো। সুতরাং তুমি তোমার মতো, তুমি তোমার মতো, তুমি আলাদা মানুষ। তোমার সৃষ্টিকর্তা তোমাকে আলাদা আলাদা কোনো মানুষের মানে বৈশিষ্ট্য অন্য কোনো মানুষের সাথে মেলে না তো। কিন্তু তুমি তোমার মতো, তুমি তোমার মতো হবে, তোমাকে কারো মতো হতে হবে না। সৃষ্টিকর্তা মানে তার গুণাবলী এতটা কম নয় যে তোমাকে অন্যজনের গুণাবলী দিয়ে তৈরি করেছেন যে তোমাকে তার মতো হতে হবে, এরকম নয়। তুমি তোমার মতো, তুমি শুধু এটা খুঁজে বের করবে যে তোমার ভেতরে কি আছে, ব্যাস এতটুকুই। তোমার ভেতরে কোন জিনিসটা আছে জাস্ট এটা খুঁজে বের করো। তোমাকে অন্যদের মতো হতে পারে, যে ফালতু কথাবার্তা এগুলো যারা বলে একদম শুনবা না। এগুলো বলে তোমাদেরকে ছোট করে দেয়। তোমাদের যেখানে যাওয়ার উচিত ছিল, তোমরা যেখানে যেতে পারতা, সেখান থেকে তারা নামিয়ে নিয়ে আসে, আর কিচ্ছু করে না তারা। সুতরাং তুমি তোমার মতো, তোমার মতো। এখন আমরা যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল এসেছিল সেটা নিয়ে কথা বলবো। কেমন ছিল? এখানে আসলে 3 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছিল, 3 ভোল্ট। এখানে একটা চাবি মিন্স সুইচ, চাবি মিন্স কি? সুইচ। এবং এই সুইচের পরে একটা রোধ ছিল, এখানে একটা রোধ আছে, এখানে আবার একটা সুইচ, এখানে একটা রোধ আছে। আমাদেরকে বলেছে K1 ও K2 বন্ধ হলে আর কত? আচ্ছা, বন্ধর মিনিংটা আগে বুঝতে হবে। কার মিনিং বুঝতে হবে? বন্ধর মিনিং। আসলে এই যেটাকে আমরা চাবি বলেছি, এই চাবিটা সার্কিটে দেখতে কেমন হয়? সাপোজ আমরা যেটাকে রোধ বলছি, এই যে রোধ কি সত্যিই দেখতে এমন হয়? না। বাল্ব আমরা অনেক সময় এমন বলি যে এরকম করে দিয়ে সেটা বাল্ব বলি, এটা কি আসলেই বাল্ব? না। দোকানে গেলে কি এরকম দেয় তোমাকে যে এই নাও বাল্ব, নিয়ে গিয়ে জ্বালাও? না। তাহলে আসলে চাবিটা কেমন এটা আসলে বোঝা দরকার। সার্কিটের চাবিটা দেখতে কেমন হয়? সার্কিটের চাবিটা দেখতে এমন হয় বাবা, এমন হয়। সাপোজ এখানে একটা বাল্ব, তাহলে এখন তোমরাই বলো তো এই বাল্বটা কি জ্বলবে? না। কেন জ্বলবে না? কারণ এখানে চাবিটা কি রয়েছে? খোলা রয়েছে। চাবিটা কি বাবা? খোলা, বিদ্যুৎ যেতে পারছে না। তার মানে খোলা মিন্স আসলে বিদ্যুৎ যাবে না। এখন আমাদের সমস্যা হয়ে গেল কোথায়? আমরা বন্ধ বললে বুঝি চালু করা, বন্ধ বললে কি বুঝি? বন্ধ বললে বুঝি যে অফ করা। বন্ধ মানে কি? অফ করা। বাট এখানে বন্ধ মানে হচ্ছে চালু করা। বন্ধ মানে কি? বন্ধ মানে হচ্ছে এই যে দুইটা তার উঠিয়ে আসে, সেটা তুমি এভাবে কি করে দাও? যুক্ত করে দাও। কি করে দাও বাবা? যুক্ত করে দাও। এইটার মিনিং হচ্ছে আসলে বন্ধ করা। তাহলে বন্ধ করা মিন্স আমাদের বাস্তব চিন্তাভাবনায় হচ্ছে চালু করা। না, আমাদের বাস্তব চিন্তাভাবনায় আসলে উল্টাটা। এখানে সার্কিটে বন্ধ করা মানে হচ্ছে বিদ্যুৎ যাওয়া, এটা বুঝো।
বন্ধ করা মানে কি বিদ্যুৎ যাওয়া, খোলা মানে কি, খোলা মানে হচ্ছে বিদ্যুৎ, খোলা মানে হচ্ছে বিদ্যুৎ না যাওয়া, বিদ্যুৎ যাচ্ছে না, এটার মানে হচ্ছে খোলা। তো চাবি খোলার মিনিংটা কি, চাবি খোলার মিনিং হচ্ছে এটা, তার মানে বিদ্যুৎ যাবে না। আর চাবি বন্ধের মিনিংটা কি, মানে হচ্ছে যুক্ত করে দেওয়া, দ্যাট মিন্স বিদ্যুৎ যাবে। আচ্ছা, তাহলে আমরা এই চাবিটাকে আমাদের ফিজিক্সের ভাষায় এখানে রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করি, এই যে এইভাবে রিপ্রেজেন্ট করি, যে সার্কিট কিভাবে দেয় চাবিকে, এভাবে দেয়, এবং এইটাও চাবি, আমরা এইটাকে এভাবেই রিপ্রেজেন্ট করছি। এটা হলো আমাদের K1, এটা হলো আমাদের K2, কোনো ডাউট না? ওকে, K1 ও K2 বন্ধ হলে আর কে, তার মানে এটাও বন্ধ হবে, এটাও বন্ধ হবে। বন্ধ হওয়ার মানে কেটে কি, এবার এই দিক দিয়েও বিদ্যুৎ যাবে, এই দিক দিয়েও বিদ্যুৎ যাবে, তাহলে তুল্যরোধ কত, দ্যাট মিনস তুল্যরোধ তাহলে কত হবে, এখানকার দুটো যোগ করে দেবে 6, ওখানে আমি 4, 4-এর চেয়েও তুল্যরোধটা কী হয়ে যাবে, কমে যাবে, খুব সহজ। উভয় চাবি আহারে 4ই লিখেছি আমি, উভয় চাবি ক্রস মানে উভয় চাবি বন্ধ, উভয় চাবি ক্রস মানে বন্ধ, কেবলমাত্র K1 ক্রস, দ্যাট মিন্স এটা বন্ধ। অর্থাৎ যদি কখনো বিদ্যুৎ এটার মধ্য দিয়েও যায় এবং এটার মধ্য দিয়েও যায়, উভয় চাবি বন্ধ, তার মানে এটাও বন্ধ, বিদ্যুৎ যাবে, এটাও বন্ধ, বিদ্যুৎ যাবে, উভয় চাবি বন্ধ এবং কেবলমাত্র আর K1 বন্ধ, কে বন্ধ, K1, দ্যাট মিন্স এটা বন্ধ, দ্যাট মিন্স এর মধ্য দিয়ে বিদ্যুৎ যাবে, বন্ধ মানে কি বিদ্যুৎ যাবে। হলে R1 এর ক্ষমতার পার্থক্য হবে কি, বলেছে R1 এর ক্ষমতার পার্থক্য হবে কি, না, R1 এর ক্ষমতার পার্থক্য হবে না। কেন হবে না, দেখো সার্কিটটা একটাবার ভালো করে বোঝার চেষ্টা করো। আমার সার্কিট যদি কখনো এমন হয়, এখানে যদি 12 ভোল্ট থাকে আমার, বা 120 ভোল্টও, 420 ভোল্টও যদি থাকে, তো এর আগে সামনে কোথাও বাধা আছে না, তার মানে এখানে কত থাকবে, 420ই থাকবে। ওকে, এর পরেও কোনো কিছু নেই, তার মানে এই 420 কে পাবে, এ পাবে, পাবে না, পাবে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ গেলেও এ 420 পাবে, এর মধ্য দিয়ে বিদ্যুৎ না গেলেও 420, কারণ সমান্তরালে আছে। এটা বাদ দাও আপাতত, যেহেতু সমান্তরালে আছে তাহলে এও 420 পাবে, এও 420 পাবে। এটা যদি নাও থাকে, এ কত পাবে, 420ই তো পাবে, তার চেয়ে বেশি তো আর পাবে না। এমন না এখন 840 হয়ে যাবে, তা তো হবে না, 420ই কিন্তু আসলে পাবে। তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যাক আর এই দিক দিয়ে বিদ্যুৎ না যাক, তবু এ কত ভোল্টেজই পাবে, 420 ভোল্টেজই পাবে। আচ্ছা, ক্ষমতার পার্থক্য হবে কিনা, আমরা ক্ষমতা জিনিসটাকে একটু দেখার চেষ্টা করছি। আমরা যখন P = V²/R লেখার চেষ্টা করছি, আমাদের ক্ষমতা ডিপেন্ড করছে কার ওপরে, এক ভোল্টেজের ওপরে আর এক রোধের ওপরে, এক ভোল্টেজের ওপরে আর এক রোধের ওপরে। তো এই জায়গায় এই দিক দিয়ে বিদ্যুৎ যাক আর না যাক, এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, ভোল্টেজ তো ফিক্সড। এবং এই রোধের কি কোনো পরিবর্তন হচ্ছে, দ্যাট মিন্স এই রোধের কি কোনো পরিবর্তন হচ্ছে না, তাও তো হচ্ছে না। তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যাক আর না যাক, কখনোই এইটার ক্ষমতার কোনো পরিবর্তন আসবে না, কারণ ক্ষমতা ডিপেন্ড করছে বিভব এবং রোধের ওপরে। এখানে রোধটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, দ্যাট মিন্স রোধ অলরেডি ফিক্সড, এবং এটা সমান্তরালে থাকার কারণে এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং কোনো চেঞ্জ হবে না। এখন যদি এমন হতো সার্কিটটা এখানে না বলে এখানে বলতো, তাহলে কি হইতো, যদি তোমাদেরকে এমন বলতো যে এটা হচ্ছে 3 ভোল্ট, এটা সাপোজ এখানে আছে চাবি একটা, এটা সাপোজ R1, এটা R2, এটা R3, তোমাদেরকে যদি এমন বলতো, এটা আর একটা চাবি, হ্যাঁ, তো তোমাদেরকে যদি বলতো যে P1 ও P2 সেম হবে কিনা, কি বললো বাবা, সাপোজ এটাও 5, এটাও 5, তোমাদেরকে বললো P1 ও P2, P1 কোনটা, R1 এর পার্সপেক্টিভে হচ্ছে তোমার P1, R2 এর পার্সপেক্টিভে হচ্ছে তোমার P2, তাহলে এই দুইটার ভোল্টেজ মানে ক্ষমতা সেম হবে কিনা। আচ্ছা, ইকুয়েশন আমাদেরকে কি বলছে, P = V²/R, ভোল্টেজ কার উপর, ক্ষমতা কার উপর ডিপেন্ড করছে, এক ভোল্টেজের উপর আর একটা রোধের উপরে, ক্লিয়ার হ্যাঁ না। আচ্ছা, রোধ দুই জায়গায় সেম, দ্যাট মিন্স রোধে কোনো কনফ্লিক্ট করছে না, বাট ভোল্টেজ কি দুই জায়গায় সেম না, যদি বন্ধ থাকে বন্ধ, যদি বিদ্যুৎ যায়, ভোল্টেজ কি দুই জায়গায় সেম না বাবা, এখানে 3 ভোল্ট, এই 3 ভোল্ট এ সম্পূর্ণটাই পাবে, কারণ এর পরে আর কোনো বাধা নাই, বাট
এই 3 ভোল্ট এ পাবে না, কারণ এরপরে আরও একজন রয়েছে। তাহলে তুমি কিন্তু নির্দ্বিধায় এখানে বলে দিতে পারতা P2 নট ইকুয়াল P1। এই যে আগে থেকেই বুঝতে পারা যে অঙ্কের রেজাল্ট কোথায় কেমন হওয়া উচিত, কোথায় মান কেমন হবে, এটা স্টুডেন্টের জন্য সবথেকে বড় দরকার। আগে থেকে জানতে হবে যে আমার ক্ষমতা কত হতে পারে, আগে থেকে তোমাকে ডিফাইন করতে হবে। তুমি যদি আগে থেকে রেজাল্ট বুঝতে না পারো তাহলে অঙ্কের মজা থাকবে না। তো ফিজিক্সটা এই জন্য আমার ভালো লাগে, যেটা আগে থেকেই বলে দেওয়া যায় যে আসলে কোথায় কেমন কি হবে। আর আমি বুঝি না তোমরা আগে থেকে যে বিষয়গুলো ডিফাইন করা যাচ্ছে, নির্দিষ্ট করা যাচ্ছে, সেই বিষয়গুলোতে তোমরা ভয় পাও। আমি যত স্টুডেন্টের কাছে গিয়েছি সবারই একটাই সমস্যা, ফিজিক্সের সমস্যা। অথচ এটা বাস্তবিক একটা চ্যাপ্টার, এটা বাস্তব। কেমিস্ট্রি বাস্তব নয়, কেমিস্ট্রি তো অবাস্তবের মতো অবস্থা, এক্সেপশনের কোনো অভাব নাই, ইচ্ছা মতো বিক্রিয়া হবে। এমন থাকে না, হুট করে এমন হয়, আবার এই কন্ডিশনের কারণে এমন হয়। বায়োলজির তো ব্যাপারই আলাদা, এখানে আমাদের কিছু করার নাই, ঠিক আছে? যা আগে থেকে ছিল তার মতোই, কিন্তু ফিজিক্সে করার আছে অনেক কিছু, ঠিক আছে? অথচ এটাই তোমাদের কাছে কঠিন লাগছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো আমরা এখানে সার্কিট থেকে দেখতে পাচ্ছি যে এখানে 3 ভোল্ট, এর পরে কোনো কিচ্ছু বাধা নাই, সুতরাং 3 ভোল্ট এখানে পাবে। সুতরাং এই দিক দিয়ে বিদ্যুৎ গেলেও এ 3 ভোল্ট পাবে, না গেলেও 3 ভোল্ট পাবে, রোধও চেঞ্জ হবে না, দ্যাট মিনস এর ক্ষমতা কখনোই চেঞ্জ হবে না। যদি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় তবু কোনো সমস্যা নেই, রাইট? কিন্তু যদি এইটার কথা বলতো তখন ঘটনা অন্যরকম হয়ে যেতে পারত। ক্লিয়ার? শুধু উভয় চাবি বা কেবল একটা বন্ধ থাকলে একটা খোলা থাকলে তো তোমাদের সমস্যার কিছু নাই, ওকে? একই রকমই আসলে। তো তুমি করবা কীভাবে, করবা আবার কীভাবে? P = V²/R লেও প্রথম কন্ডিশন কী হবে, যে যখন দুইটার মধ্যে দিয়ে এই বিদ্যুৎ যাচ্ছে তো যাক, সমস্যা কী? ক্ষমতা তো আর বিদ্যুতের উপর ডিপেন্ড করে আমি লিখছি না, ক্ষমতা লিখছি আমি কার উপর ডিপেন্ড করে? ক্ষমতা লিখছি আমি বিভব এবং রোধের উপর ডিপেন্ড করে। তো বিভব তো চেঞ্জ হচ্ছে না, রোধ তো চেঞ্জ হওয়া সম্ভবই নয়, তাহলে ক্ষমতা চেঞ্জ হবে কেন? সুতরাং এইভাবে তোমরা একটু ম্যাথমেটিক্স করে তোমরা বলে দিবা যে এখানে যদি এটার মধ্য দিয়ে বিদ্যুৎ যায়ও সেক্ষেত্রেও এর ভোল্টেজের উপরে কোনো ইফেক্ট পড়ে না, এটা অ্যাফেক্টেড হয় না। সুতরাং আগেও যা ভোল্টেজ পরেও তা ভোল্টেজ, ক্ষমতা আসলে সেম হবে। আমি জাস্ট বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে চাবি বন্ধ, চাবির সিম্বল মনে রাখবে, এটা হচ্ছে চাবি, এটা বন্ধ মানে বিদ্যুৎ যাওয়া, কারণ এখন তো খোলা, এটা খোলা, এটা যে অবস্থায় আছে এটা খোলা, তার মানে বিদ্যুৎ যাবে না, এটা খোলা, বিদ্যুৎ যাবে না। বন্ধ মানে কি? লেগে যাবে এর সাথে, লেগে যাবে এর সাথে, বিদ্যুৎ যাবে। ক্লিয়ার? ওকে, কোনো ডাউট? এখন আমরা ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো। এরকম একটা সার্কিট দেওয়া ছিল, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা 2 অ্যাম্পিয়ার ফিউজ কি আমি একটু পরে আসছি। এটা হচ্ছে 6 ওহমের একটা রোধ, এটা হচ্ছে 4 ওহম এবং এটা হচ্ছে 12 ওহমের রোধ। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে বর্তনীর তুল্য রোধ কত? এটা খুব সহজেই তোমরা পারবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, এমনকি তোমাদেরও কোনো মাথা ব্যথা নেই। বর্তনীর তুল্য রোধ তোমরা এমনিই বের করতে পারবে এখান থেকে। ঘ নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে, ঘ নম্বরে তারা বলেছেন যে সমান্তরালে যুক্ত করলে ফিউজ অক্ষত থাকবে কি? প্রশ্ন হচ্ছে ফিউজ কি? ফার্স্ট কোশ্চেন যে ফিউজ কি? ফিউজ হচ্ছে মূলত একটা তার, ফিউজ হচ্ছে একটা তার, যেই তার একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, তার উপরে পারে না। এখন কথা হচ্ছে এটার সুবিধা কোথায়? আচ্ছা, তুমি ভাবো যে এটা তোমার একটা বাড়ি কেমন হয় এরকম, আচ্ছা হোয়াটএভার, বিশাল একটা বাড়ি, অনেক সুন্দর এরকম বাড়ি, আচ্ছা যাই হোক। তো একটা বৈদ্যুতিক খুঁটি থেকে একটা তার প্রবেশ করলো তোমার বাড়িতে, এবং তোমার বাড়িতে যতগুলো যন্ত্র আছে, তোমার বাড়িতে যত যন্ত্র আছে সবগুলো যন্ত্রপাতি আমি মিলিয়ে দেখলাম যে তারা আসলে সর্বোচ্চ সব কিছু মিলিয়ে সর্বোচ্চ তারা দেখা গেলো যে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মানে তারা নেবে, সব মিলিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নেবে। তাহলে আমি কি করব? 3 অ্যাম্পিয়ারের ওপরে প্রবাহিত করার কি কোনো দরকার আছে? না, 3 অ্যাম্পিয়ারের ওপরে বিদ্যুৎ প্রবাহিত করার কোনো দরকার নাই। তো এখন কোনো কারণে যদি এই মেইন লাইনে কোনো সমস্যা হয়ে যায় বা এই মেইন লাইনের উপরে আরেকটা তার এসে পড়ে, তাহলে বিদ্যুৎ প্রবাহের মাত্রা বেড়ে যেতে পারে। এবং এই তোমার বাড়ির মধ্যে যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্র হঠাৎ করে হতে পারে যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ঢুকে গেল, তো অতিরিক্ত বিদ্যুতের কারণে সেই যন্ত্রপাতিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো ফিউজ কি করবে? আমি কি করলাম, সিম্পলি এই জায়গায় একটা তার যুক্ত করে দিলাম, যেই তার
3 অ্যাম্পিয়ারের উপরে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো 3 অ্যাম্পিয়ারের উপরে বিদ্যুৎ আসলে কী হবে, এই তারটা গলে যাবে, গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সংযোগ বিচ্ছিন্ন হলে কি হবে, এই বাড়ির ভেতরের যে যন্ত্রপাতিগুলো ছিল মূল্যবান, সেই যন্ত্রপাতিগুলো কি হবে না, সেই যন্ত্রপাতিগুলো আর নষ্ট হবে না, অক্ষত থাকবে। অর্থাৎ এই ছোট্ট একটা তার নষ্ট হয়ে গেল, কিন্তু এই বাড়ির ভেতরের মূল্যবান জিনিসগুলোকে আসলে সে অক্ষত রাখলো। তো ফিউজ কি, ফিউজ হচ্ছে একটা তার, একটা পরিবাহী তার, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারে, তার থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ওকে, এইরকম আসলে ব্যাপার। তো ফিউজকে একটা তার, যেই তারটা একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারছে। এটার প্রয়োজনীয়তা আমি দেখালাম তোমাদেরকে, এটা কেন দেয়া হয় আসলে। সমান্তরালে যুক্ত করলে ফিউজ অক্ষত থাকবে কিনা? আচ্ছা, সমান্তরালেই কেন যুক্ত করব? কারণ আমরা জানি যে সমান্তরালে যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা কী হয়, বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা বেড়ে যায়। যখন কোনো একটা বর্তনীতে দেখো তো তড়িৎ প্রবাহ মাত্রা আমি যেটা প্রথম থেকেই বলে আসছি, I = V/R। রোধ যদি কখনো কমে প্রবাহ মাত্রাটা বাড়ে, আর রোধ কখন কমে, যখন রোধগুলোকে সমান্তরালে রাখা হয়। অর্থাৎ তুমি যদি এই রকম একটা সার্কিট আছে এখানে, হ্যাঁ এখানে আরও রোধ আছে এখানে, তো তুমি এই জায়গা থেকে যে পরিমাণ তুল্যরোধ পাবা, তুমি যদি এই সার্কিটকে এই রোধকে যদি এখানে দাও, তুল্যরোধের মান কি হবে, আরও কমে যাবে। রোধের মান যদি আরও কমে যায়, প্রবাহ মাত্রার মান কি হবে, আরও বাড়বে। তাহলে এই তারা সমান্তরালে কেন যুক্ত করতে বললো? কারণ সমান্তরালে যুক্ত করে আসলে তারা প্রবাহ মাত্রার মানটা বাড়াতে চেয়েছে। কারণ তারা খুব ভালো করেই জানে, যদি আমি এই রোধটাকে এখানে গিয়ে সংযুক্ত করে দেই, তাহলে তুল্য রোধের মানটা কি হবে, কমে যাবে। দ্যাট মিনস রোধের মানটা কমে যাবে, আর রোধের মানটা যখনই কমে যাবে তখন আসলে প্রবাহ মাত্রার মানটা বেড়ে যাবে। এই সার্কিটে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 2 অ্যাম্পিয়ার ওহম বা 2 অ্যাম্পিয়ারের একটা পরিবাহী তার যুক্ত করা আছে, ফিউজ যুক্ত করাই আছে। এবং এই অবস্থায় থাকার কারণে বা এই অবস্থায় থাকায় এই 2 অ্যাম্পিয়ারের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ এই সার্কিটে একটু হলেও রোধের মান বেশি আছে। কিন্তু তুমি যদি এই রোধটাকে এখানে গিয়ে যুক্ত করে দাও, তাহলে রোধের মান কমে যাবে। রোধের মান কমে গেলে তড়িৎ প্রবাহ মাত্রার মান বেড়ে যাবে, এবং এই তড়িৎ প্রবাহ মাত্রার মান যদি কখনো 2 এর থেকে বেশি হয়, 2 এর থেকে কি হয়, গ্রেটার হয়, বড় হয়, এখানে কি 2 অ্যাম্পিয়ার, তার মানে ও 2 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। যদি এই রোধটাকে তুমি এখানে রাখলা, সমান্তরালে রেখে তুমি বিদ্যুৎ প্রবাহমাত্রার মান বের করলা, বিদ্যুৎ প্রবাহমাত্রা যদি দেখো যে 2 অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেছে, তাহলে এই ফিউজটা কী হবে, গলে যাবে। দ্যাট মিন্স অক্ষত থাকবে না। আমার কথা কি বোঝা গিয়েছে যে অক্ষত থাকবে না? তাহলে তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে এখান থেকে আবার আয়ের মান বের করা। আই কি লিখবা, I = V/R। ভি কত, ভি ডেফিনেটলি 12। আর কত, আর হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধ। এই সার্কিট না, তুমি এই রোধটাকে এখানে রাখবা। দ্যাট মিন্স এই রোধটাকে যদি এখানে রাখো, 4, 6, 12 এই 3টা সমান্তরালে থাকবে। সমান্তরালে যত তুল্যরোধ হবে এই তুল্যরোধ এখানে বসাবা। যদি আয়ের মানটা দেখো 2 এর চেয়ে কম হচ্ছে, তাহলে অক্ষত থাকবে। যদি 2 এর চেয়ে বেশি হয়, তাহলে এই তারটা গলে যাবে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে তোমাকে এভাবেও প্রশ্নটা করতো যে এই ফিউজটাকে অক্ষত রাখতে কিভাবে সাজাবা তুমি? কি বললো তোমাকে? বললো যে এই রকম সার্কিট দিয়েই বললো যে এই ফিউজটাকে অক্ষত রাখতে তুমি এই রোধগুলোকে কিভাবে সাজাতে হবে। তাহলে তুমি সিম্পলি কি করতা? সিম্পলি I = V/R লিখতা, রাইট? ভি এর মান কত লিখতা? ভি এর মান তুমি লিখতা 12। আর এর মান কত লিখতা? আর তো বের করবো আমরা। আই এর মান কত লিখবা? 2 লিখবা। ক্লিয়ার? লিখে তুমি আরটা বের করবা। আর যা আসবে ওই অনুযায়ী তুমি সার্কিটটাকে, ওই অনুযায়ী তুমি রোধগুলোকে সাজিয়ে দিবা। ক্লিয়ার? ওই অনুযায়ী তুমি তখন কি করবা, রোধগুলোকে আসলে তোমার সাজিয়ে দিতে হবে। সুতরাং যেভাবেই কোশ্চেন করুক না কেন, মিনিং কিন্তু সেম। বোঝা গিয়েছে বাচ্চা কাচ্চা? এইভাবে সমাধান করতে থাকো।